ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও অফ দ্য চ্যানেল মিক্স ম্যাচ ক্রিয়েটার। অনেক দিন পর তোমাদের সাথে চলে এসেছি আরও একটা খুব সুন্দর ভিডিও আর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখতেই পাচ্ছ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমি, মা, আমার মেয়ে আর দিদা মিলে সবাই চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে কোথায় যাব এটাই হয়তো তোমরা ভাবছো। আমার পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে আমরা আসলে কোথায় যাচ্ছি। এটা আসলে আমাদের পুরোটাই একটা ফ্যামিলি ট্রিপ। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হাওড়া থেকে। ট্রেন ছেড়েই দিয়েছে দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি জেসিডি জংশনে। জেসিডি জংশন মানে কোথায় হয়তো তোমরা বুঝতেই পারছো। আমরা চলে এসেছি ঝাড়খণ্ড মানে দেওঘরে। আমার মেয়ের মাথার চুল কাটানোর জন্য আমরা চলে এসেছিলাম দেওঘরের বৈদ্যনাথ বাবার মন্দিরে। তাই তার জন্য আমরা হাওড়া টু রক্সল এক্সপ্রেসে উঠেছিলাম। হাওড়া থেকে সেটা ছাড়ে 11:06 নাগাদ, আর আমরা এখানে পৌঁছে যাই ভোর 6টার সময়। এইটা হলো জেসিডির বাইরের দিকটা, খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। আমরা যথারীতি অনেক যেহেতু লাগেজ হয়েছে, এই পেছন দিক দিয়ে রোলিং সিঁড়ি দিয়ে নেমেই আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম। সেইখান থেকে আমরা সরাসরি চলে গেলাম অনুকূল বাবার আশ্রমে। তোমরা হয়তো সবাই জানো অনুকূল বাবার আশ্রম দেওঘরে আছে, খুবই নাম করা। ওই আশ্রমটা কীরকম আমরা দেখবো বলে চলে গেছিলাম এই যে অনুকূল বাবার আশ্রম। দেখতেই পাচ্ছ ঠাকুর বাংলা বলে লেখা। এখানে খুব একটা ভিডিও করে তোমাদের দেখাতে পারবো না, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। আর আমার মেয়ে তো খুব আনন্দই পাচ্ছে, অনেক দিন পর ঘুরতে বেরিয়েছে বলে কথা। এখানে খুব সুন্দর সাজানো গোছানো ছিল, এত সুন্দর গাছ ছিল ফুলের, যেগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল। এর ভেতরেই আসলে বাবার আশ্রমটা ছিল, যেটা হলো অনুকূল ঠাকুরের। সেইখানে কিন্তু অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত তারাই এখানে থাকতে পারবে, কিংবা খাবারের কুপন পাবে। জায়গাটা কিন্তু বিশাল ছিল। দেওঘরে অনুকূল বাবার আশ্রম থেকে আমরা চলে এসেছিলাম সরাসরি হোটেলে, যেখানে বৈদ্যনাথ বাবার মন্দির আছে। সেই মন্দিরের কাছেই আমাদের হোটেল ভাড়া করা হয়েছিল। সেইখানে গিয়েই আগে খেতে বসে পড়েছি, কারণ অনেক খিদে পেয়ে গেছে। খাবারের মেনুটা কিন্তু ছিমছামি ছিল, খাবারের কোয়ালিটিও কিন্তু আমার ঠিকঠাকই লেগেছে। এতক্ষণ জার্নি করার পর আসলে তখন খেয়ে আমার মনটা জাস্ট শান্তি পেল। আর আমার মেয়েও কিন্তু দুষ্টুমি করছিল, আর ও তো ওর কাজ চালিয়েই যাচ্ছিল। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুর 3টের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু সাইট সিন দেখবো বলে। আমরা এখন বেরিয়ে পড়েছি দেওঘরে কিছু সুন্দর সুন্দর সাইট সিন দেখবো বলে। আমার সাথে ভিডিও শেষ অবধি থাকো আর দেখো দেওঘরে খুব সুন্দর সুন্দর। ফার্স্টলি আমরা হোটেল থেকে বেরিয়ে টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে চলছি ফার্স্ট তপোবন করতে। তপোবন করতে খুবই সুন্দর সাইট সিনটা। চলো দেখা যাক কেমন লাগে তোমাদের আর অবশ্যই আমাদের। দেওঘর থেকে তপোবনে যেতে আমাদের টাইম লেগেছিল প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। তাই আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, যেখানে আমরা সবাই প্রায় ধরেও নিয়েছিল 7 জন টোটাল আমরা ছিলাম। সবাই মিলে আমরা চলে গেলাম এই তপোবন দেখবো বলে। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে কিন্তু পড়ে। এইখানে কিন্তু টোটো ভাড়া আমাদের লেগেছে প্রায় 500 টাকার কাছাকাছি। এখানে কিন্তু বার্গেনিং করলে তোমরা আরও অনেক কমে কিন্তু টোটো বা অটো পেয়ে যেতে পারো। এখন এসে গেছি তপোবন পাহাড়ে। চলো আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। এখানে সবাইকে জুতো ফুটো খুলে আমরা একটা গাইড ছোটোখাটো দেখে নিয়েছি, তার সাথেই আমরা যাচ্ছি উপরে পাহাড়ে। দেখে গিয়ে বুঝতে পারবো যে কি আছে এখানে। না, একটা মন্দিরও আছে। যেহেতু তপোবনটা পাহাড়ের মতো, মানে অনেক উঁচুতে পাহাড়ের মতো, আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তাই জন্য কিন্তু আমার দিদা এখানে উঠতে পারেনি, দিদা নিচেই ছিল। আর আমরা সবাই মিলে একটা গাইডও ঠিক করে নিই, কারণ এখানে অনেক হনুমানের উৎপাত আছে, তার থেকে মেন বাঁচতে হবে। আর এই গাইডরাই যেহেতু লোকাল এখানকার, তাই ওরা না আমাদের এখান থেকে ঠিক সেফভাবে উপরে নিয়ে যেতে পারবে। তার জন্য তোমরা গাইডকে মন যাই ইচ্ছা বকশিস দিতেই পারো। এটা কি আছে? বালেশ্বর না শিব দুর্গা মন্দির আছে। প্রথমেই একটা মন্দির পেলাম, যেটা গাইড আমাদের বললো যে এটা বালেশ্বরনাথ শিব দুর্গার মন্দির। দেখতেই পাচ্ছ নিচে শিব আর উপরে মা দুর্গার ছবি। তারপরে এই খাড়াই সিঁড়ি দিয়ে চলে গেছিলাম নেক্সট কিছু জানার উদ্দেশ্যে, নেক্সট কোন গুহার সামনে। চলো দেখি। দেখুন এদিকে আমার কথাটা একটু ধ্যান দেবেন। যেটা প্রথম মন্দির দেখলেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, এনার তসবির হচ্ছে এটা। ইনার নাম হচ্ছে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ। উনি প্রথম তপস্যা জায়গা আরম্ভ করেছিল যখন লোকজন অনেক ভিড় হয়ে গেল। এখন চড়ে উপরে গুহা চলে গিয়েছিল। গুহার ভিতরে দুটো পালতু বাঘ ওনার সঙ্গে 44 সাল ধ্যান করে শিবের চোখে দেখা পেয়েছে যে শিবের চরণ
ऊपर गुहा দিয়ে দেখবেন ওনার শীষ প্রধান মহানন্দ বাবা নামে ত্রিশূল স্পষ্ট করানো হচ্ছে। ওটা হচ্ছে সীতা গুহা। কেন যে রাম লক্ষ্মণ সীতা যে উনি 4 তপোবন ভ্রমণ করেছিল, এটা হচ্ছে 4টা তপোবন। ওটা সীতা মায়ের গুহা আছে, যার ভিতরে প্রণাম করে চলে আসে। রাম লক্ষ্মণ সীতা যে তপোবনে গেছিল তারই কিছু এখানে দৃষ্টান্ত ছিল, তাই এটা সীতার গুহা বলে ধরা হচ্ছে। দেখতেই পাচ্ছ গুহার মতো একদম নিচে গিয়ে কিন্তু নমস্কার করতে হবে। এই হলো সেই গুহাটা, দেখতেই পাচ্ছ একদম অন্ধকার পুরো ভেতরটা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রহস্য আছে, তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এটাই তপোবন বাবার মন্দির, যে তপোবন বলে আসলেন, নিজে মাটির থেকে বেরিয়ে। এটা হচ্ছে তপোবন যে বলে আসলেন, এটা তপনা শিব মন্দির মা, বুঝলেন? যে গুহার ভিতরে শিব আছে, ওটা নিজে মাটি দিয়ে তুলে রাবণকে তেরেতা দিয়ে দর্শন দিয়েছে। বাহারগুলা যে দেখছে দর্শন দিয়েছে রাবণকে। রাবণ এখানে এসেছিল, দুত্রিবারে এসেছিল, সেজন্য শিবটা ওনাকে মাটি দিয়ে তুলে রাবণকে দর্শন দিয়েছে। বাহারগুলা যে আছে ওনার নামে বসানো আদি মন্দির ভিতরে প্রণাম করে বেরিয়ে যাবে, মাথা নিচে করে যাবেন। उसका पानी अंदर से जाता है, बढ़ जाएगा। यही मंदिर है तपोवन। भगवान जमीन से प्रकट होकर रावण को दर्शन दिए। दाहिना हाथ में 10 रुपया ले लीजिए, अपना नाम बेटा बेटी नाम से पूजा देंगे। এটাই হলো মেন তপোবন বাবার মন্দির। এখানে বাবা ভোলানাথ রাবণকে দর্শন দিয়েছিল, যেটা আমরা গাইডের থেকে জানতে পারলাম। এইখানে কিন্তু মন্দিরের একদম গা দিয়ে শিবলিঙ্গ সাইড দিয়ে পিঠ ঠেকিয়ে ঢুকতে হবে, যাতে তোমার সব বাজে জিনিস শরীরের ভেতর থেকে দূর হয়। তারপর আমরা মন্দিরে দর্শন করে এগিয়ে গেলাম আরও কিছু পৌরাণিক রহস্য জানার জন্য। এইখানে অনেক কিন্তু খাড়াই সিঁড়ি ছিল, প্রায় 2500-2000 মতো কিন্তু সিঁড়ি পেরিয়ে আমরা একদম পাহাড়ের শেষ মাথায় গিয়ে পৌঁছেছিলাম। তাছাড়াও কিন্তু এখানে অনেক ফটোগ্রাফাররাও ছিল, যারা তোমাদের ফটোও তুলে দেবে খুব সুন্দর সুন্দর। আমার মা যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাই গাইড মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ এত উঁচুতে উঠতে গেলে একটু সবারই হাঁপানির টান হয়েই থাকে। তাও আমার মায়ের কোনো তেমন প্রবলেম হয়নি, অনেক কষ্ট করেই কিন্তু মা উপরে উঠেছে, এত সুন্দর পাহাড়ের ভিউটাকে চোখের সামনে থেকে এনজয় করবে বলে। আমিও তাই তোমাদেরকে নিয়ে চললাম উপরে সেই পাহাড়ের চূড়াতে। চলো, তপবনের মধ্যে পাহাড়ের আঁকাবাঁকা সিঁড়ি দিয়ে উপরে উঠে এই সুন্দর দৃশ্যটা কিন্তু দেখার জন্যই আমি অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই সুন্দর দৃশ্যটা কিন্তু দেখতে পেলাম। এটা হলো সেই দৃশ্য যার জন্য আমরা এতক্ষণ জার্নি করে পাহাড়ে উঠেছি। দেখতেই পাচ্ছ এই পাহাড়ের মাথা থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, মানে পুরোটা না হলেও অনেকটাই দেওঘরের অংশটাকেই কিন্তু এখানে উপর থেকে খুব সুন্দর দেখতে লাগছে। ছোট ছোট ক্ষেত, গাছপালা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল উপরে। সব মিলিয়ে ওয়েদারের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত ছিল। আর তার সাথে সূর্যাস্তের টাইমও হয়ে গেছিল। সূর্যের এত সুন্দর একটা লাল আভা তৈরি হয়েছিল চারদিকে, মানে কি বলবো। এই উপরে উঠে অনেকে বসার মতো জায়গাও ছিল, বসতেও পারো, আবার ফটোশ্যুটও করতে পারো। অনেকটা পিসফুল ছিল জায়গাটা। যারা কলকাতা থেকে একটু দূরে একটুখানি শান্তিপ্রিয় জায়গায় আসতে চাও, তারা কিন্তু এই জায়গাটায় আসতেই পারো। আমার 2 মা আর আমার মেয়ে তো এত সিঁড়ি উঠে হাঁপিয়েই গেছে, তাই ওরা একটু বসে হাওয়া খাচ্ছিল, আর আমরা চারদিকের এই শোভাটা খুব মজা করছিলাম, এনজয় করছিলাম। আমার বাবাও প্রায় অর্ধেক সিঁড়ি অবধি উঠে আটকে গেছে, কারণ এত উঁচু সিঁড়ি সবার পক্ষে উঠে আসাটাও কিন্তু সম্ভব নয়। আমার মেয়েকে নিয়ে এটা আমাদের সেকেন্ড টাইম কোথাও একটা ঘুরতে আসা। পরের দিনই ওর পুরো ন্যাড়া হয়ে যাবে, চুল কেটে দেবে, এত সুন্দর সুন্দর চুল ওর। সেই মুহূর্তটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম, ক্যাপচার করে ধরে রাখলাম। নেক্সট আরও কিছু সুন্দর সুন্দর মন্দির ছিল এখানে দেখার মতো। পুরো এতটা গভীর গুহা দিয়েও কিন্তু যেতে হতো একটা শিব ঠাকুর দেখবে বলে। আমি যেতে পারিনি, আমার বর গেছিল আমার মেয়েকে নিয়ে, দেখতেই পাচ্ছ। তারপর এই খাড়া সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছিল। দেখতেই পাচ্ছ সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড খাড়াই। তারপর গাইডটা কিন্তু আমাদের খুব ভালোই ছিল, সিঁড়ি দিয়ে নামতে একটু হেল্প করেছে। ও সাধারণত কারোর কাছে যায় না, কিন্তু গাইডের কাছে ঠিক গেছে। যেহেতু শিব পার্বতীর মন্দির ছিল, তাই এই রাস্তাটা দিয়েও কিন্তু গুহার ভেতরে যাওয়া যেত। এই গুহাটার নাম ছিল ভজন গুহা।
যারা ওই খাড়াই সিঁড়ি দিয়ে যেতে পারে না তারা এই নিচ দিয়েও যেতে পারে। তাই আমার শাশুড়ি আমার মেয়েকে আগে নিল, তারপর আমরাও ভেতরে গিয়ে দর্শন করলাম। খুবই মন শান্তিকর জায়গা এটা। সবাই কিন্তু একবার হলেও এই তপবনটা ভিজিট করো, এত সুন্দর সুন্দর মন্দির, রহস্য সমস্ত কিছু জানার জন্য। আমরা এসে গেছি আমাদের নেক্সট সাইট সিন নলাখা মন্দিরে, যেটা দেওঘরের 2য় নম্বর সাইট সিন। দেখো কেমন লাগে তোমাদের এই নলাখা মন্দির। চলো দেখতে থাকি। আমি পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, যদি ভিডিও করতে দেয় তো তাহলে খুবই ভালো, নাহলে তোমাদের বাইরে থেকেই পুরোটা দেখাবো। তপবন থেকে বেরিয়ে যখন আমরা নলাখা মন্দিরের কাছে আসি তখন প্রায় বিকেল হয়ে গেছিল, সন্ধ্যে 6টা 6:30 বাজে। তাই জন্য প্রায় অন্ধকার হয়ে গেছিল চারদিকটা। তাও বাইরে থেকে যতটা বুঝলাম মন্দিরের বাইরের অনেক কাজ কিন্তু চলছে, রেনোভেশন হচ্ছে মন্দিরটা নতুন করে। নিচে একটা ছোট্ট মার্কেটের মতো ছিল, এখানে অনেক ধরনের খেলনার জিনিস, ঠাকুরের জিনিস, অনেক কিছু টুকটাক জিনিস কিন্তু বিক্রি করছিল, পাওয়া যাচ্ছিল। সমস্ত কিছুই কিন্তু এখানে টুকটাক পাওয়া যাচ্ছিল। নিচে সবাইকে জুতো খুলে উপরে সিঁড়ি দিয়ে যেতে হলো। মন্দিরটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। আমরা যেহেতু অন্ধকার হয়ে গেছি তাই খুব একটা বুঝতে পারছিলাম না। চলো ভেতরে গিয়ে দেখা যাক মন্দিরটা ঠিক কেমন। ভেতরে গিয়ে যা দেখলাম মন্দিরটা কিন্তু বিশাল বড় ছিল, অনেকটা জায়গা জুড়ে। নিচটা যেহেতু নতুন তৈরি করেছে তাই একদম নতুন লাগছিল চারদিকটা। এইটা আসলে রাধা কৃষ্ণের মন্দির ছিল। ভিডিও করতে খুব একটা অ্যালাউ করছিল না, তাই আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মুনিয়া এখানে এসে কিন্তু খুব মজা পেয়েছে। আমার মেয়ে এত সুন্দর বড় জায়গা পেয়েছে, ও একটু হাঁটতে পারছিল, এতক্ষণ সবার কোলে কোলে ঘুরছিল। তাই ও এখানে এসে ওর একটা বন্ধুও পেয়েছে, তার সাথেও আবার একটু খুনসুটি খেলাও করছিল। সব মিলিয়ে কিন্তু নলাখা মন্দিরটা দুর্দান্ত ছিল। এসে গেছি আরো একটা খুব সুন্দর সাইট সিন, মানে বলতেই পারো মন্দিরের সাইট সিন, যেটা হলো বালানন্দ মন্দির। চলো ভেতরে গিয়ে দেখি এই মন্দিরে কি নতুন চমক আছে। এই বালানন্দ টেম্পেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল। এখানে অনেক দেবদেবীরই মন্দির ছিল, পুরোটাই আলাদা আলাদাভাবে। এখানে ভিডিও করা খুব একটা অ্যালাউ করছিল না, তাই আমি তোমাদের বাইরে থেকেই অল্প অল্প করে দেখালাম। ফার্স্টে হনুমানজির মন্দির ছিল, এছাড়াও রাধা গোবিন্দের মন্দির ছিল, এখানে মা শীতলার মন্দির ছিল, মা দুর্গার মন্দির ছিল, এটা হলো জগন্নাথ দেবের মন্দির। সব নিয়ে কিন্তু সব মন্দিরগুলোই এখানে অল্প অল্প করে দেখানো হয়েছে। ডে 1-এ আমরা এই দেওঘরের 3টে সাইট সিনই কভার করতে পেরেছিলাম, যেটা কিন্তু খুবই ভালো ছিল। এখানে সবই বেশিরভাগ মন্দির আছে, কোনো কোনো হিল আছে, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত ছিল। অবশেষে আমরা বৈদ্যনাথ বাবার মন্দিরে লাইন দিয়েছিলাম দর্শন করব বলে। তখন বাজে রাত 8টা 8:30, তখনই এত লাইন। তারপর আর দেখা হয়নি, পরের দিন যাব বলে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ব্লকে। আজকের মতো আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।